প্রিয় ক্লাস 10 এর ছাত্রছাত্রী যারা এই বছর 2027 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে, তাদের জন্য ভৌত বিজ্ঞানের সাজেশন খুবই গুরুত্বপূর্ণ। তাই 2027 সালকে মাথায় রেখে পরিবেশের জন্য ভাবনা চ্যাপ্টার থেকে একটি অনশর্ট ভিডিও বানানো হয়েছে। এই ভিডিওতে এমসিকিউ, এসিকিউ এবং 2 নম্বরের প্রশ্ন টোটাল যে তোমাদের পরীক্ষাতে এই চ্যাপ্টার থেকে 5 নম্বর থাকবে, তা এইখান থেকে 100% কেন অবশ্যই এই সাজেশনটি, এই ভিডিওটি দেখার পর তোমার মনে হবে যে তুমি 5 নম্বর অবশ্যই পেয়ে যাবে। তো অবশ্যই দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তো প্রথম প্রশ্ন হচ্ছে, কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? তাহলে এখানে অ্যান্সারটা হবে গোবর গ্যাস। এটা হচ্ছে জীবাশ্ম জ্বালানি নয়। বায়ুমণ্ডলের কোন স্তরে অধিকতর বায়ু দূষণ ঘটে? তো অধিকতর বায়ু দূষণ ঘটে, সেই স্তরের নাম হলো ট্রপোস্ফিয়ার। এবারে 3 নম্বর প্রশ্নটা দেখো, যে নিচের নিচের কোনটি ওজোন গ্যাস ক্ষয়ে সহায়তা করে না? তাহলে ওজোন গ্যাস ক্ষয়ে সহায়তা করে না এমন গ্যাসের নাম হচ্ছে কার্বন ডাই অক্সাইড, CO2। 4 নম্বর প্রশ্ন, কোন গ্রিনহাউস গ্যাসটির ক্ষতিকারক প্রভাব সব থেকে বেশি? এটার সঠিক অ্যান্সার হবে CFC। এখানে যেটা দেওয়া আছে এটা ভুল আছে, এটা অ্যান্সার হবে CFC, ক্লোরোফ্লোরো কার্বন। ওকে, আচ্ছা, নেক্সট 5 নম্বর প্রশ্ন দেখো, গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী কোনটি? এটা হবে আল্ট্রা ভায়োলেট রশ্মি অর্থাৎ ইউভি রশ্মি। 8 নম্বর প্রশ্ন, সূর্যের অতিবেগুনি রশ্মি বায়ুমণ্ডলের কোন স্তরে শোষিত হয়? তাহলে কোন স্তরে শোষিত হয়? এটা হবে ওজোন স্তরে। একে প্রাকৃতিক পর্দাও বলা হয় ওজোন স্তরকে। ঠিক আছে, তারপরে দেখো বায়ুমণ্ডলের শীতলতম স্তরের নাম কি? বায়ুমণ্ডলের শীতলতম স্তরের নাম হচ্ছে মেসোস্ফিয়ার। তার 10 নম্বর প্রশ্ন দেখো, ওজোন স্তর সবচেয়ে ক্ষতি করে, গ্লোবাল ওয়ার্মিং করে কে? সেটা হলো CFC গ্যাস, মানে ক্লোরোফ্লোরো কার্বন। 11 নম্বর প্রশ্ন, নিচে কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? তাহলে গ্রিন হাউস গ্যাস নয় হবে N2 অর্থাৎ নাইট্রোজেন। আর অক্সিজেন এবং হাইড্রোজেন, এই তিনটি গ্রিন হাউস গ্যাস নয়, মনে রাখবে। তারপরে দেখো 12 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের ওজোন গ্যাস মানে কোথায়, কোন স্তরে অবস্থান থাকে? ওজোন গ্যাস থাকে স্ট্রেটোস্ফিয়ারের উপরে, ওজোন গ্যাস থাকে, ওজোন গ্যাসের লেয়ারটা স্ট্রেটোস্ফিয়ারে রয়েছে। ওকে, 13 নম্বর প্রশ্ন দেখো, সূর্যের কোন রশ্মির জন্য সোলার কুকার কাজ করে? তাহলে সূর্যের কোন রশ্মির জন্য সোলার কুকার কাজ করে? এটা সঠিক অ্যান্সার হবে অবলোহিত রশ্মির জন্য সোলার কুকার কাজ করে। 14 নম্বর প্রশ্ন, তাপন মূল্য অনুযায়ী কোনটি সর্বোৎকৃষ্ট জীবাশ্ম জ্বালানি? তাহলে জীবাশ্ম জ্বালানি যদি আমি সাজাই, তো প্রথমে কাঠ, তারপরে হবে কাঠ কয়লা, তারপরে হবে ডিজেল, কেরোসিন, পেট্রোল, প্রাকৃতিক গ্যাস, রান্নার গ্যাস এবং হাইড্রোজেন। তাহলে শেষে সর্বোৎকৃষ্ট বলছে, তো এখানে সব থেকে হবে LPG, মানে রান্নার গ্যাসটা হবে সর্বোৎকৃষ্ট। ওকে, 15 নম্বর প্রশ্ন দেখো, উত্তপ্ত ভূপৃষ্ঠে যে রশ্মির বিকিরণ করে সেটি হলো দৃশ্যমান আলো, অতিবেগুনি, অবলোহিত, এক্স রশ্মি। তাহলে সঠিক অ্যান্সার অবলোহিত রশ্মি। এবার দেখো জ্বালানির তাপন মূল্য SI একক কি হবে? কিলোজুল কেজি। আচ্ছা, 17 নম্বর প্রশ্ন দেখো, বায়ুমণ্ডলের কোন স্তরটি ঘনত্ব সব থেকে বেশি? তাহলে ঘনত্ব বেশি থাকবে সব থেকে নিচের স্তরটা, তাহলে ট্রপোস্ফিয়ার হবে অ্যান্সার। রেডিও যোগাযোগ ব্যবস্থা ব্যবহৃত হয় কোন স্তর? আয়নোস্ফিয়ার। এখানে আয়নোস্ফিয়ার যদি না থাকতো, মোবাইল ফোনে কথাবার্তা বা রেডিও চলাফেরা হতো না। ওকে, তারপর প্রশ্ন দেখো 19 নম্বর প্রশ্ন, ভ্যান অ্যালেন বিকিরণ বলয় দেখা যায় কোন স্তরে? তাহলে এটা হবে ম্যাগনেটোস্ফিয়ার। তো 20 নম্বর প্রশ্ন দেখো, বায়োগ্যাস উপাদানের ব্যবহৃত ব্যাকটেরিয়া হলো কোনটা? মিথানোজেনিক ব্যাকটেরিয়া। ঠিক আছে, 21 নম্বর প্রশ্ন দেখো, CFC অতিবেগুনি রশ্মির আঘাতে বিয়োজিত হয়ে উৎপন্ন করে কি? সক্রিয় ক্লোরিন পরমাণু উৎপন্ন করে, Cl। বুঝতে পেরেছো? এবার 22 নম্বর কোশ্চেন দেখো, বায়ুমণ্ডলের সবচেয়ে সক্রিয় স্তরের নাম কি হবে? ট্রপোস্ফিয়ার, এটা সব থেকে সক্রিয় স্তর। 23 নম্বর প্রশ্ন দেখো, বায়ুমণ্ডলে ওজোন স্তর সৃষ্টি হওয়ার কারণ হলো কি? এটা হবে আলোক রাসায়নিক বিক্রিয়া, এই কারণে ওজোন স্তর সৃষ্টি হয়েছে। তারপরে দেখো 24 নম্বর প্রশ্ন, অদূর ভবিষ্যতে পৃথিবীর বৃহত্তম শক্তি হিসাবে কি পরিণত হবে? হ্যাঁ, এটা হবে মিথেন হাইড্রেট বৃহত্তম শক্তি হবে অদূর ভবিষ্যতে। 25 নম্বর প্রশ্ন, কোনটি ওজোন স্তর ক্ষয় করে না? তাহলে এটা হবে কার্বন ডাই অক্সাইড। আচ্ছা, ক্ষয় করে আমি একটু বলে দিই, CFC সব থেকে বেশি ক্ষয় করে, এবং যারা NO, এই দুটো মূল দিয়ে যারা গঠিত, তারা কিন্তু ওজোন স্তর ক্ষয় করে, এটা মনে রাখবে। 26 নম্বর প্রশ্ন, নিচের জ্বালানিগুলির মধ্যে কোনটির তাপন মূল্য সর্বাধিক? তাহলে এটার সঠিক অ্যান্সার হবে হাইড্রোজেনের হচ্ছে সর্বাধিক তাপন মূল্য রয়েছে। ওকে, বায়োডিজেল তৈরিতে ব্যবহৃত উদ্ভিদ হলো এটা জেট্রোফা। ঠিক আছে, কোন শক্তির ব্যবহারে অ্যাসিড বৃষ্টির সম্ভাবনা বেড়ে যায়? জীবাশ্ম জ্বালানি যদি বেশি ব্যবহার করো, অ্যাসিড বৃষ্টি হতে পারে। গ্রিন হাউস গ্যাসের শনাক্ত করো, কোনটা গ্রিন হাউস গ্যাস? তাহলে অক্সিজেন তো গ্রিন হাউস গ্যাস নয়, হাইড্রোজেনও নয়, জীবাশ্ম জ্বালানি গ্রিন হাউস গ্যাস, নাইট্রোজেন গ্রিন হাউস গ্যাস নয়। তাহলে সঠিক অ্যান্সার জীবাশ্ম জ্বালানি। তারপর এসিকিউ প্রশ্ন, এতক্ষণ এমসিকিউ তোমরা প্র্যাকটিস করলে বা জানলে, এবার এসিকিউ প্রশ্নগুলো জানো, খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো আছে
ওইগুলো, এগুলোর বাইরে পরীক্ষাতে কোশ্চেন তোমরা পাবে না। তাহলে প্রথম প্রশ্নটা হচ্ছে বায়ুমণ্ডলের সর্বনিম্ন এবং সর্বোচ্চ স্তর দুটির নাম কি? তাহলে সর্বনিম্ন মানে নিচে থাকে ট্রপোস্ফিয়ার এবং সর্বোচ্চ থাকে এক্সোস্ফিয়ার। 2 নম্বর প্রশ্ন ভ্যালেন্টাইন বিকিরণ বলয় বায়ুর কোন স্তরে দেখা যায়? এটা সঠিক অ্যান্সার হবে ম্যাগনেটোস্ফিয়ারে দেখা যায়। এর আগে পড়েছো কোন স্তরের কয়লার তাপমাত্রা সবথেকে বেশি? অ্যানথ্রাসাইট। কোন ধরনের কয়লা? না, অ্যানথ্রাসাইট। কৃত্রিম উপগ্রহ স্থাপনের জন্য বায়ুমণ্ডলের কোন স্তরটি উপযোগী? কৃত্রিম উপগ্রহের জন্য এক্সোস্ফিয়ার বেশি কার্যকরী। বিদ্যুৎ সংরক্ষণে বিদ্যুৎ ক্ষয়ের সময় কোন গ্যাস ওজোন ভাঙে? নাইট্রিক অক্সাইড। বায়ুমণ্ডলের আয়নমণ্ডলে তড়িৎদ্বারিত আলোর প্রভাবে কি সৃষ্টি হয়? মেরুজ্যোতি সৃষ্টি হয়। বায়োগ্যাসের মূল উপাদানটি কি নামে পরিচিত? মূল উপাদান হচ্ছে মিথেন। ঠিক আছে। পরের প্রশ্ন হচ্ছে কয়লা ডিজেলের মধ্যে কোনটা তাপমাত্রা বেশি? তাহলে ওগুলো সিরিজ যদি ভাঙাই তো প্রথমে আসবে কাঠ, তারপরে আসবে কাঠ কয়লা, তারপরে আসবে ডিজেল ডিজেল তারপরে আসবে কেরোসিন, তারপরে আসবে পেট্রোল, তারপরে আসবে প্রাকৃতিক গ্যাস, তারপরে আসবে রান্নার গ্যাস, আর সর্বশেষে আসবে হাইড্রোজেন। সব থেকে বেশি তাপমাত্রা বেশি হাইড্রোজেন। তো এই দুটোর মধ্যে যার বেশি থাকবে সেটা হলো ডিজেল। ওকে। বায়ুমণ্ডলের কোন স্তরের মধ্যে দিয়ে জেট বিমান চলাফেরা করে? তাই বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ারের মধ্যে জেট বিমান চলাফেরা করে। এটা ভুল আছে, এটা হবে স্ট্রেটোস্ফিয়ার। ওকে, এটা হবে স্ট্রেটোস্ফিয়ার। ওকে, এটা ট্রপোস্ফিয়ার হবে না। তারপরে প্রশ্ন দেখো, ফসিলস অর্থাৎ জীবাশ্ম জ্বালানির পোড়ালে বায়ুমণ্ডলের কোন গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বাড়বে? কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাবে। পাওয়ার অ্যালকোহল কি? পাওয়ার অ্যালকোহল হলো ইথানল এবং পেট্রোলের মিশ্রণকে পাওয়ার অ্যালকোহল বলা হয়। বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? এটা হবে আয়নোস্ফিয়ার, মানে আয়ন মণ্ডল। গ্লোবাল ওয়ার্মিং এর একটা সুফল, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। এটা হবে শীত প্রধান দেশে উদ্ভিদ বেঁচে থাকতে পারে। ঠিক আছে। 14 নম্বর প্রশ্ন, গ্রিন হাউসের প্রভাব সৃষ্টিতে কোন গ্যাসের অবদান সব থেকে বেশি? এটা সিএফসি গ্যাসের অবদান সব থেকে বেশি। বায়োগ্যাস প্ল্যান্টে যেসব ব্যাকটেরিয়া বায়োমাসকে মিথেন গ্যাসে পরিবর্তিত করে তাদের কি বলে? মিথানোজেনিক ব্যাকটেরিয়া। কি বলে? মিথানোজেনিক ব্যাকটেরিয়া বলা হয়। পুনর্নবীকরণ যোগ্য শক্তি বলতে কি বুঝো? যেসব শক্তি কোনোদিন ফুরাবে না তারাই হলো পুনর্নবীকরণ যোগ্য শক্তির উৎস। বায়ুমণ্ডলের কোন স্তরে মেরু যদি দেখা যায়? আয়নোস্ফিয়ারে। বায়ুমণ্ডলের কোন স্তরে শীতলতম স্তর? এটা মেসোস্ফিয়ার। সৌরকোষে রহিত অর্ধপরিবাহীটার নাম কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা হবে সিলিকন অ্যান্সার। বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি হয়? 25 এসেছে, তাই ট্রপোস্ফিয়ারে হয় অ্যান্সার। আমাদের শ্বাসক্রিয়ার সঙ্গে জড়িত এমন একটা গ্যাসের নাম লেখো যেটি পরিমাণ বায়ুমণ্ডলে বাড়লে বিশ্বসনীয় ঘটে। 26 এসেছে, প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, কার্বন ডাই অক্সাইড উত্তর। অপরিচালিত ও বিকল্প শক্তি দুটি উৎসের নাম লেখো যারা জীবাশ্ম জ্বালানির বিকল্প একটা জ্বালানি উল্লেখ করো। 22 সালে এসেছে, তাই সৌরশক্তি বায়ুশক্তি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বায়ুমণ্ডলের কোন স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাস পায়? তাহলে হ্রাস পায় এই দুটো স্তরের নাম হলো মেসোস্ফিয়ার এবং ট্রপোস্ফিয়ার। ডিজেল পেট্রোল কেরোসিনের মধ্যে কোনটার তাপমাত্রা বেশি? তাহলে এটির মধ্যে সব থেকে বেশি হবে পেট্রোলের। একটি তরল জীবাশ্ম জ্বালানির নাম কি হবে? পেট্রোলিয়াম হবে। একটি কার্বনবিহীন জ্বালানির নাম কি হবে? হাইড্রোজেন হবে। তারপরে 27 নম্বর প্রশ্ন, ওজোন গ্যাসের সর্বাধিক সঞ্চয় বায়ুমণ্ডলের কোন স্তরে দেখা যায়? তাহলে এটা হবে ওজোন স্তর বা স্ট্রেটোস্ফিয়ারে। ঠিক আছে। তাপমাত্রা এসআই একক কি হবে? 1900 এসে কিলোজুল পার কেজি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বায়োগ্যাসের একটি ব্যবহার কি হবে? জ্বালানি রূপে। বায়োগ্যাস জ্বালানি রূপে রান্নার কাজে ব্যবহার করা হয়। কাঠ, কয়লা, পেট্রোল, ইথানল কোনটা জীবাশ্ম জ্বালানি? তো এখানে পেট্রোলটা হচ্ছে জীবাশ্ম জ্বালানি। স্ট্রেটোস্ফিয়ারে উচ্চতা বাড়ার সঙ্গে উষ্ণতা কি হয়? অপরিবর্তিত থাকে না, উচ্চতা বাড়ার সাথে উষ্ণতা বাড়ে। এটা কিন্তু অ্যান্সার বাড়ে হবে, অপরিবর্তন হবে না। ঠিক আছে। তো 35 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলে স্ট্রেটোস্ফিয়ারে কে ক্ষুদ্রমণ্ডল বলে? সত্য মিথ্যা? এটা সত্য। স্ট্রেটোস্ফিয়ারকে ক্ষুদ্রমণ্ডল বলে না, এটা সত্য, এটা মিথ্যা হবে। আর ট্রপোস্ফিয়ারকে ক্ষুদ্রমণ্ডল বলে, স্ট্রেটো বলছে শান্তমণ্ডল। ওকে। ট্রপোস্ফিয়ারে প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে 6.4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হ্রাস পায়। হ্যাঁ, কখনো কখনো 6.5 দেয়, আর কখনো কখনো 6.4 দেয়। তাহলে এটাও আনসার কিন্তু সত্য বলে ঘোষিত হবে। নিজে করে বলছে, বলে দিলাম উত্তরটা। যাই হোক, 34 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলে উচ্চতা বৃদ্ধি করে এমন একটা গ্যাসের নাম কি হবে? তো 22 সালে প্রশ্নটি এসেছে, কার্বন ডাই অক্সাইড। 35 নম্বর প্রশ্ন দেখো, ওজোন স্তর সূর্য থেকে আগত রশ্মির ভূপৃষ্ঠে আপতনকে প্রতিহত করে। তাহলে সূর্য থেকে কোন রশ্মি ওজোন স্তরে আপতিত করে? তাহলে এটা অ্যান্সার হবে অবলোহিত রশ্মি, সরি অতিবেগুনি রশ্মি। হে ভগবান, তুই শুনতে দেখতে পাচ্ছিস না আমি কি করছি? মাথা খারাপ করলি। খাবো না, কইলে তোর রেকর্ডিং হলো। মিথেন হাইড্রেটের সংকেত কি হবে? খুবই ভিভিআই প্রশ্ন, অনেকবার পরীক্ষাতে এসেছে। 4 অণু মিথেন এবং 23 অণু জল হবে মিথেন হাইড্রেটের সংকেত। ওকে। 37 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরের মধ্য দিয়ে জেট প্লেন উড়োজাহাজ চলাফেরা করে? স্ট্রেটোস্ফিয়ারের উপর দিয়ে চলাফেরা করে, তাই এটা শান্তমণ্ডল এটাকে বলা হয়। শান্তমণ্ডল এটাকে বলা হয়। তারপরে প্রশ্ন দেখো, প্রাকৃতিক সৌরপর্দা বায়ুমণ্ডলের কোন স্তরকে বলা হয়?
তো এটা সঠিক অ্যান্সার হবে। ওজোন স্তরকে বলা হয় প্রাকৃতিক সৌর পর্দা। মিথেন হাইড্রেটের এক প্রকার কোন যৌগ? কঠিন অ্যাথলেট যৌগ। তারপরে বায়ুমণ্ডলে উপস্থিত একটি গ্যাসের নাম লেখো যেটি গ্রিন হাউস গ্যাস নয়। 23 সালে প্রশ্নটি এসছে, তার সঠিক অ্যান্সার হবে অক্সিজেন এবং নাইট্রোজেন। প্রাকৃতিক গ্যাসের তাপন মূল্য 50 কেজি বলতে কি বোঝায়? 26 সালে প্রশ্নটি এসছে। এর মানে হলো 1 গ্রাম প্রাকৃতিক গ্যাসের সম্পূর্ণ যদি পোড়ান বা দহন করলে 50 কিলো জুল তাপ উৎপন্ন হবে, এটার অর্থ। ওজোন স্তরের গাঢ়ত্ব কোন এককে প্রকাশ করা হয়? এটা হবে ডবসন একক বা ডবসন ইউনিট। এই দেওয়া আছে। 43 নম্বর প্রশ্ন, রেফ্রিজারেটর থেকে নির্গত গ্রিন হাউস গ্যাসটির নাম। 25 সালে প্রশ্নটি এসেছে, ক্লোরোফ্লোরো কার্বন হবে সঠিক অ্যান্সার। ক্লোরিন পরমাণু ওজোন অণুর বিনষ্ট ঘটায়, এটা কি হবে? সত্য মিথ্যা? এটা সঠিক উত্তর হবে সত্য। বায়ুমণ্ডলের কোন স্তরে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যায়? এটা হলো মেসোস্ফিয়ার, সবথেকে তাপমাত্রা কম। প্রশ্নটা 24 সালে এসেছে। আন্তর্জাতিক স্পেস স্টেশনের কক্ষপথটি বায়ুমণ্ডলের কোন স্তরে আছে? এটা 24 এসেছে, এটা অ্যান্সারটা হবে আন্তর্জাতিক স্পেস, মানে এটা থার্মোস্ফিয়ারে রয়েছে। পরের প্রশ্ন, তো এতক্ষণে এমসিকিউ এসসিকিউ তোমাদের কভার, তোমরা ভিডিওটা বারবার করে দেখো, অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। এবার বড় প্রশ্নগুলো দেখো, 2 নম্বর যে প্রশ্নগুলো সেগুলো। পরিবেশের উপর বিশ্ব উষ্ণায়নের দুটি সম্ভাব্য প্রভাব। তো বিশ্ব উষ্ণায়ন মানে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পেলে কি কি হবে? 1 নম্বর, আবহাওয়া অনেক পরিবর্তন ঘটবে, প্রবল বন্যা হবে, খরা হবে, ঝড়ঝঞ্ঝা হবে ইত্যাদি। ঠিক আছে। তারপরে দেখো, মেরু অঞ্চলে প্রচুর পরিমাণে বরফ গলবে, ফলে সমুদ্র জলের উচ্চতা বেড়ে উপকূলবর্তী এলাকাগুলি জলের তলায় ডুবিয়ে যাবে। আর বিভিন্ন ধরনের জীবাণু ঘটিত রোগের প্রাদুর্ভাব দেখা যেতে পারে, অর্থাৎ বিভিন্ন রোগ, প্লেগ রোগ, বিভিন্ন রোগ, কলেরা রোগ ছড়িয়ে যেতে পারে। এবার 2 নম্বর প্রশ্নটা দেখো, কয়লা একটা নমুনার তাপন মূল্য, কয়লা নমুনার একটি তাপন মূল্য 30,000 কিলোজুল কেজি বলতে কি বোঝায়? এটা 23 সালে প্রশ্নটা এসেছে, এই ধরনের প্রশ্ন আসতে পারে তাই দেওয়া আছে। তো কয়লার একটি, এখানে কয়লা হবে, কয়লার একটি তাপন মূল্য 30,000 কিলো কেজি বলতে বোঝায় 1 কেজি বা 100 গ্রাম কয়লা অক্সিজেনের উপস্থিতিতে পোড়ালে, সম্পূর্ণ দহন করলে সেটা 30,000 কিলোজুল তাপ উৎপন্ন করবে। আচ্ছা, তারপরে 3 নম্বর প্রশ্ন দেখো, ওজোন স্তর ধ্বংসের নাইট্রোজেনের যৌগের ভূমিকাটা কি? এখানে খুব সুন্দর করে দেওয়া আছে, আমি আর পড়তে পারছি না, তোমরা এটা দেখে নিবে। ওকে, এটা সুন্দর করে দেওয়া আছে, তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তারপরে দেখো পরের প্রশ্ন, ওজোন স্তর ধ্বংসের দুটা ক্ষতিকারক প্রভাব। তো 1 নম্বর ক্ষতিকারক প্রভাব হচ্ছে পৃথিবীতে উষ্ণতা বৃদ্ধি ঘটবে, আর 2 নম্বরটা হচ্ছে চামড়ার ক্যান্সার এবং চোখে ছানি পড়া রোগ বাড়বে আর উদ্ভিদের ক্ষতি হবে। ঠিক আছে। পরের প্রশ্ন, ওজোন স্তর ধ্বংসের কারণ। তাহলে ওজোন স্তর কেন ধ্বংস হচ্ছে? 1 নম্বর কারণ সিএফসি গ্যাসের পরিমাণ বেড়ে যাচ্ছে, আর 2 এছাড়া নাইট্রেট অক্সাইড না কার্বন ডাই অক্সাইড, বিভিন্ন যে গ্রিন হাউস গ্যাসগুলো হচ্ছে সেগুলো ওজোন স্তর ধ্বংস করছে বলে মনে করা হয়। গ্রিন হাউস প্রভাব বলতে কি বুঝো? তো বায়ুতে উপস্থিত কার্বন ডাই অক্সাইড অন্যান্য কতগুলি গ্যাসীয় পদার্থ যে প্রক্রিয়ায় পৃথিবীপৃষ্ঠ থেকে বিকৃত তাপকে মহাশূন্যে ফিরিয়ে না দিয়ে ভূপৃষ্ঠ বা ভূসংলগ্ন বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে, তাদেরকে বলা হয় গ্রিন হাউস প্রভাব। সিএফসি গ্যাসের ভূমিকা একেবারে হাই ভোল্টেজ প্রশ্ন, এটা অবশ্যই তোমরা করবে, খুব গুরুত্বপূর্ণ। স্ক্রিনশটটা নিয়ে নাও, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। তার ওজোন স্তর ধ্বংস সৃষ্টি কিভাবে হয়, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, তারপর নাইট্রোজেন কিভাবে ওজোন স্তর ধ্বংস করে, এটাও খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এটারও কিন্তু স্ক্রিনশট নিয়ে নাও। বায়োফুয়েল কি, এর ব্যবহার লেখো, খুবই গুরুত্বপূর্ণ, এটা বলছি দেখো। কাঠ, কৃষি বর্জ্য, গোবর জ্বালানি রূপে ব্যবহার হওয়ার এদের বায়োফুয়েল বলে। ঠিক আছে, এবার দেখে নাও। আচ্ছা, গরু মোষের বর্জ্য পদার্থ অর্থাৎ গোবর থেকে তৈরি ঘুটে পোড়ালে তাপ উৎপন্ন হয়, সেই তাপ গ্রাম অঞ্চলে রান্নার কাজে ব্যবহার করা হয়, ঘুটে জ্বালানি রূপে ব্যবহার করা হয়, এটা বায়োফুয়েলের একটা কাজ এবং ব্যবহার। আর এখানে রয়েছে, তোমরা এটা দেখে নিতে পারো। আচ্ছা, এখানে যেটা রয়েছে গ্লোবাল ওয়ার্মিং কাকে বলে, এটা বলছে, ও ওটা থেকে এসেছে। 11 নম্বর প্রশ্ন দেখো, বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের অবস্থান গুরুত্ব উল্লেখ করো। এই 15 সালে এই কোশ্চেনটি পড়েছে, তাই খুবই গুরুত্বপূর্ণ, এটা ধরা হয়েছে, তাই এটা তোমরা একবার দেখে নিতে পারো, খুবই গুরুত্বপূর্ণ এবং ছোট করে দেওয়া রয়েছে। তারপর 12 নম্বর প্রশ্নটি দেখো, কোন জ্বালানির তাপন মূল্য বলতে কি বুঝো? 2017 সালে প্রশ্নটা এসেছে, তাই খুবই গুরুত্বপূর্ণ। মানে 1 গ্রাম পরিমাণ কোনো জ্বালানিকে অক্সিজেনের সম্পূর্ণ দহন করলে যে পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয় তাকে ওই জ্বালানি তাপন মূল্য বলে। এখানে সুন্দর করে দেওয়া আছে, তোমরা একটু দেখে নিবে আর একটু মুখস্থ করে নিবে। ওকে, 12 নম্বর প্রশ্ন, স্থিতিশীল উন্নয়নের ধারণাটা কি? এটা 19 সালে এসেছে, 26 সালে এসেছে, তাই কত গুরুত্বপূর্ণ ভেবে নাও, খুবই গুরুত্বপূর্ণ। এটা তোমাদের আর আসবে না মনে করা হচ্ছে, তবুও দিয়ে দিতে পারে, তাই তোমরা দেখে রাখবে। স্থিতিশীল উন্নয়ন। মিথেন হাইড্রেট কি? 2018 সালে এসেছে প্রশ্নটা, খুবই গুরুত্বপূর্ণ। এখানে সম্পূর্ণ উত্তরটা দেওয়া হয়েছে, তোমরা পারলে করবে, না ছেড়ে দেবে। বিশ্ব উষ্ণায়ন কমানোর উপায়, এটা খুবই গুরুত্বপূর্ণ।
1 নম্বর জীবাশ্ম জ্বালানি ব্যবহার কমাতে হবে, 2 নম্বর প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে, 3 নম্বর বিভিন্ন বর্জ্য পদার্থ জৈব সারে রূপান্তরিত করে সেগুলি ব্যবহার করতে হবে, কার্বন গ্যাসের উৎপাদন ব্যবহার বন্ধ করতে হবে, আর জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে হবে। এগুলো হচ্ছে আসল পয়েন্ট। এবার শেষ প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো চান্স আছে, কারণ 22 সালে এসছে, অনেকদিন হয়ে গেল। বিশ্ব উষ্ণায়ন কি? 22 সালে এসছে। ভবিষ্যতে পরিবেশের উপর বিশ্ব উষ্ণায়নের 2টা সম্ভাব্য প্রভাব। তো এই প্রশ্নটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, বিশ্ব উষ্ণায়ন এবং তার প্রভাব, তাই এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। স্থিতিশীল বৃদ্ধি উন্নয়নের জন্য বায়ু শক্তি ব্যবহার করা যায় কেন? এটা কিন্তু দেখবে খুবই গুরুত্বপূর্ণ। এটা আলটা প্রশ্ন দিয়ে দিতে পারে এইভাবে, যে স্থিতিশীল বৃদ্ধি উন্নয়নের জন্য সৌরশক্তি ব্যবহার করা হয় কেন? একই প্রশ্ন অন্য দিয়ে করতে পারে। তা তোমার উত্তরটা তোমরা কিন্তু ভালোভাবে 23 সালে এসেছিল, তাই জেনে থাকলে তোমরা যে কোনো টাইপের কোশ্চেন আসতে পারবে। 17 নম্বর প্রশ্ন, ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় কেন? 25 সালে এসছে, তাই গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্ক্রিনশট নিয়ে নাও। বিশ্ব উষ্ণায়ন গ্রিন হাউস এফেক্ট কিভাবে সম্পর্কযুক্ত? 25 সালে প্রশ্নটা এসছে। আমার মনে হয় যে এবার পরীক্ষাতে গ্রিন হাউস এফেক্ট এইটা থেকে প্রশ্ন বোধহয় করবেই, এটা আমার মনে হচ্ছে। তোমরা দেখবে আমার প্রেডিকশনটা কাজে লাগছে কিনা। এই দেখো গ্লোবাল ওয়ার্মিং, আর এইখানে দেখো দুটোই একসাথে রয়েছে। ফায়ার আইস এর সংকেত, এর থেকে কিভাবে মিথেন গ্যাস পাওয়া যায়? 24 সালে এসেছিল, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই ছিল তোমাদের পরীক্ষার জন্য পরিবেশের ভাবনা চ্যাপ্টার থেকে সম্পূর্ণ ম্যারাথন সাজেশন। ওকে, এবারে পরের ভিডিওর জন্য কমেন্টে জানাও গ্যাসের আচরণ চ্যাপ্টার করো।